সমগ্র শ্রোতা ও দর্শক বন্ধুদের সুস্বাগতম ও শুভ সকাল জানিয়ে আজকে আমরা একটা নতুন বিষয়ে আলোচনা করব। বাংলা তথা ভারত ভাগ ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। প্রথমেই আমরা ভারত ভাগ প্রেক্ষাপটটি একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। স্বাধীনতার ৭৭ বছর পরও ভারত ভাগের বিষয়টি আধুনিক প্রজন্মের কাছে এখনও উন্মোচিত নয়। কিভাবে এই ভারত ভাগ এবং কেন তার প্রয়োজন হয়েছিল? সকলেই হয়তো এই একটি কথা শুনে থাকবেন, ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল জওহরলাল নেহেরু ও মোহাম্মদ আলী জিন্নার মধ্যে। হিন্দু এবং মুসলমান দুটি ভিন্ন জাতি বলে তাদের পৃথক পৃথক আবাসস্থল দরকার। কিন্তু এছাড়াও কতগুলো কথা গভীরে থেকে যায় যা আমাদের অনেকেরই অজানা এবং আমরা জানি না। অবিভক্ত ভারতবর্ষে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স বলে একটি প্রভিন্স ছিল, যেটির মূল নেতা ছিলেন খান আব্দুল গফ্ফর খান। তার মতবাদ এর দর্শনে যে তার নীতিবাক্য তৈরি হয়েছিল তার নাম খোদাই খিদমতগর। তিনি চেয়েছিলেন বরাবরই ভারতের সঙ্গে থাকতে, কোনোভাবেই তিনি ভারত থেকে বিচ্ছিন্ন হতে চাননি। অর্থাৎ অবিভক্ত ভারত যেন তার নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স এর মধ্যে যুক্ত হয়, কিন্তু সেটাও শেষ পর্যন্ত হয়নি। পণ্ডিত জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্না এবং ব্রিটিশদের চক্রান্তে। পক্ষান্তরে প্রিয়ার ঠাকুর, প্রমথরঞ্জন ঠাকুর, আপনারা অনেকেই নাম শুনতে থাকবেন, মতুয়া তথা নমশূদ্রের নেতা, প্রথম ব্যারিস্টার তিনি নমশূদ্র জাতির মধ্যে। প্রিয়ার ঠাকুর যখন দেখলেন তিনি অবিভক্ত বাংলার প্রভিন্স থেকে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হতেন, তিনি যখন দেখলেন জওহরলাল নেহেরু, কংগ্রেস এবং মুসলিম লীগ সিদ্ধান্ত নিয়েছে ভারত ভাগ হবে অবশ্যম্ভাবী, তিনি যশোরের একটি সভায় বক্তব্য দিয়ে তার স্বজাতিকে বলেছিলেন দেশভাগ নিশ্চিত, তাই আপনারা দেশভাগের কলুষতা থেকে নিজেদেরকে বাঁচাতে আপনারা আমার সঙ্গে দেশান্তর হন, আমরা ভারতবর্ষের নতুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যুক্ত হব, আমরা সেখানেই থাকব। ঠিক শ্যামাপ্রসাদ মুখার্জিও যখন দেখলেন কোনোভাবেই ভারত ভাগকে আর আটকানো যাবে না, তখন তিনি বাংলা ভাগের পক্ষ নিলেন। কারণ তার আগে বাংলায় ঘটে যাওয়া সবচাইতে বড় দুটি মর্মান্তিক হত্যাযজ্ঞ, যা হিন্দুদেরই সেই হত্যার সামিল করা হয়েছিল, একটি নোয়াখালী দাঙ্গা ও প্রথমটি হচ্ছে 1946-এর গ্রেট ক্যালকাটা ক্লিন্স বা কলকাতার দাঙ্গা, যার পুরো নেতৃত্ব দিয়েছিল সুহরাওয়ার্দী খান ও মুসলিম লীগ। তারপর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন বুঝতেই পারলেন যে এই বাংলা, যে ধর্মের ভিত্তিতে বাংলা তথা ভারত ভাগের সূচনা হয়েছে, সেই ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া বাংলাকে কোনোভাবেই আটকানো যাবে না, অর্থাৎ বাংলা কোনোভাবেই ভারতের সঙ্গে থাকবে না। তো এই প্রসঙ্গে তার সর্বভারতীয় সমস্ত নেতাদের সঙ্গে আলোচনা হলো, যারা যারা অবিভক্ত ভারতের পক্ষে ছিলেন। যেমন শরৎ বোস, তিনি অবিভক্ত ভারতের পক্ষে ছিলেন না, তিনি সুহরাওয়ার্দীর সঙ্গে একমত হয়ে একটি ইউনাইটেড বেঙ্গল কনসেপ্টের যুক্তি দেখিয়েছিলেন, যার তীব্র বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। কারণ ইউনাইটেড বেঙ্গল বা অবিভক্ত বাংলা হলে পক্ষান্তরে তা পাকিস্তানেরই নামান্তর মাত্র। একমাত্র সুভাষচন্দ্র বোস, যিনি শ্যামাপ্রসাদের মতো, ডক্টর বি.আর. আম্বেদকরের মতো, ডক্টর খান আব্দুল গফ্ফর খানের মতো নেতাদের মতো তিনি অবিভক্ত ভারতের স্বপ্ন দেখতেন এবং অখণ্ড ভারতের স্বরাজ চাইতেন। তো শ্যামাপ্রসাদের মতে বাংলা ভাগ যখন হবেই, তখন এই ধর্মের ভিত্তিতে জনবিন্যাস পাল্টানো অবশ্যই দরকার। জনবিন্যাসের যদি ওলট পালট না হয়, বাংলা কোনোভাবেই সুরক্ষিত হবেন না। তাই তার প্রস্তাবে ভোটাভুটিতে বাংলা ভাগ হয়ে বাঙালির জন্য একটি হিন্দু হোমল্যান্ড তৈরি হয়েছিল। 1947 সালের 20শে জুন, তাই দিনটি আজও পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার প্রচেষ্টা চলে মাত্র, কিন্তু তা কোনোভাবেই পরিপূর্ণ হয়নি। এই 1946-এর 20শে জুন দিনটিতেই ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের ভোটে নির্বাচিত সাংসদরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন যে বাংলা অবিভক্ত থাকবে, বাংলা পাকিস্তানে যাবে, আর বাংলা একটি স্বাধীন রাজ্য হবে। প্রথম পূর্ববঙ্গের সংখ্যা গুরু অধ্যুষিত মুসলিম এমএলএদের নিয়ে একটি ভোটাভুটি হয়, যেখানে 126-90 ভোটে সিদ্ধান্ত হয় বাংলা বিভক্ত হবে না, নতুন পাকিস্তানের যে সংসদীয় ব্যবস্থা তৈরি হবে তার সঙ্গে যাবে।
এটা যৌথ অধিবেশনে সিদ্ধান্ত হয়েছিল। তারপর পশ্চিমবাংলার হিন্দু অধ্যুষিত এমএলএদের নিয়ে একটি ভোটাভুটি হয়, যেখানে সিদ্ধান্ত হয় 58-21 ভোটে, অর্থাৎ 21 জন বিপক্ষে ভোট দেন, 58 জন পক্ষে ভোট দেন, বাংলা ভাগ হবে এবং হিন্দুদের জন্য একটি হিন্দু হোমল্যান্ড তৈরি হবে। এছাড়াও ইস্ট বেঙ্গল মুসলিম ফোরাম মিলে আরেকটি ভোটাভুটি হয়, যেখানে 106-35 ভোটে সিদ্ধান্ত হয় বাংলা ভাগ হবে আর ভাগের অংশ পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। এই ছিল বাংলার প্রকৃত বাংলা ভাগের পক্ষে এবং বিপক্ষে মতামত। শেষ পর্যন্ত শ্যামাপ্রসাদের মত গ্রাহ্য হয়ে বাংলা ভাগ হয়ে বাঙালির জন্য গঠিত হিন্দু হোমল্যান্ড ভারতের নতুন সংবিধানের সঙ্গে যুক্ত হয়। আজকে শ্যামাপ্রসাদ যে চেষ্টাটি করেছিলেন, সেই চেষ্টার জন্যই আমি আপনি আপামর প্রজন্মের পর প্রজন্ম ভারতে স্বাধীনভাবে বাস করতে পারছে এবং বাঙালির জন্য একটি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার জন্য আজও আমরা নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারি, নিশ্চিন্তে থাকতে পারি। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে যে পাকিস্তান চাওয়া হয়েছিল, সেই পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্না স্পষ্ট বলেছিলেন, ইট ইজ মত ইটেন পাকিস্তান উইদাউট কলকাতা, অর্থাৎ কলকাতা ছাড়া পাকিস্তান তো আমি চাইনি। তিনি চেয়েছিলেন পুরো বাংলাটাই পাকিস্তানের মধ্যে নিতে। আর অবিভক্ত বাংলার যে কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে বাংলা ভাগ হবে না, একটি স্বাধীন রাজ্য হবে। কিন্তু বাংলার জনবিন্যাস ছিল 45% হিন্দু, 55% মুসলমান। এখান থেকে স্পষ্ট বোঝা যায়, বাংলা যদি ভাগ না হয়ে বাংলা একটা স্বাধীন রাজ্য বা দেশ হতো, সেই বাংলাকে মুসলিম লীগের নেতৃত্বে কোনোভাবেই অখণ্ড রাখা যেত না, তা পাকিস্তানের সঙ্গে মিলে যেতই যেত। তাহলে সমগ্র পশ্চিমবঙ্গের হিন্দু অধ্যুষিত জায়গাগুলোও কিন্তু আজকে পুরোটাই পাকিস্তানে নির্বাসিত হতো। আর তার বিনিময়ে কি হতো? বাঙালির জন্য কোনো আবাসস্থল তৈরি হতো না, বাঙালিকে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে গিয়ে আস্তানা নিতে হতো। শ্যামাপ্রসাদের এই সিদ্ধান্তকে কার্যকর করবার জন্য হুগলির তারকেশ্বরে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই হুগলির তারকেশ্বরে 1946-এর 15ই এপ্রিল হিন্দু মহাসভা থেকে একটি সভা করতে বলা হয় এবং তাকে দায়িত্ব দেওয়া হয় যেন বাংলার পশ্চিম অংশের হিন্দু অধ্যুষিত এলাকাগুলো কোনোভাবেই মুসলিম অধ্যুষিত বাংলার সঙ্গে যুক্ত না হয়, বাঙালির জন্য নিশ্চিন্তে ঘুমানোর, নিশ্চিন্তে নিঃশ্বাস নেওয়ার জন্য একটি দেশ বা রাজ্য তৈরি হয়, যেটি ভারতের সঙ্গে যুক্ত হবে। শ্যামাপ্রসাদ সেই কাজটি করেছিলেন। পক্ষান্তরে শ্যামাপ্রসাদের মতো ব্যথিত মানুষ অনেকেই ছিলেন। খান আব্দুল গফ্ফর খান দেশভাগের পর যখন 1946 সালের তারা ভোটে সাধারণ নির্বাচনে জিতেও কংগ্রেসের সাথে একত্রিত হয়ে নির্বাচন লড়ে নর্থ ইস্টার্ন প্রভিন্স থেকে খান আব্দুল গফ্ফর খানের খিদাই খুদমাতগত পার্টি জেতার পরেও তাকে গণভোটের ভিত্তিতে সিদ্ধান্ত হয় এটি পাকিস্তানের সঙ্গে যাবে, তখন তারা প্রস্তাব দিয়েছিল হয় নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সকে আলাদা স্বাধীন রাজ্য করা হোক অথবা আফগানিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হোক, কিন্তু তারা কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে যেতে রাজি হয়েছিল না। তিনি জওহরলাল নেহরুকে বলেছিলেন, খান আব্দুল গফ্ফর খান আপনি ক্ষুধার্ত ব্যাঘ্রের মুখে আমাদের ছেড়ে দিলেন। ঠিক তাই হলো। দেশভাগের পর 1948 সালে 12ই আগস্ট বারবারা ম্যাসাকার ঘটিয়ে লক্ষ লক্ষ পশতুন মানুষের উপর অত্যাচার করা হয়। প্রায় 1.5 থেকে 200 মানুষকে নৃশংসভাবে গুলি করে লিয়াকত আলী খানের নেতৃত্বে হত্যা করা হয়। কেন? তারা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাদের আলাদা স্বাধীন ভূমি তৈরি করবার জন্য। অর্থাৎ বাংলা ভাগ হয়ে যাওয়ার পরেও, ভারত ভাগ হয়ে যাওয়ার পরেও সেই অগণিত মানুষের যন্ত্রণা আজও কোনোদিন মেটেনি, আর ভবিষ্যতেও মিটবে না। মানুষ একে একে সমস্ত যন্ত্রণা এখনও বয়ে চলছে। আজও দেখতে পাচ্ছেন পাকিস্তানে মাত্র 50, বিভক্ত ভারতের অংশ পশ্চিম পাকিস্তানে আজ মাত্র 50 লক্ষ মাইনরিটি মানুষ আছেন। তারা অধিকাংশই ধর্মান্তরিত হয়েছেন, জিহাদে রূপান্তর হয়ে হত্যা হয়েছেন, অগ্নিসংযোগে তাদের বাড়ি ঘর লুটপাট করে লুণ্ঠিত করা হয়েছে, ধর্মান্তরিত করা হয়েছে। এই হলো তাদের বর্তমান অবস্থা। আর পূর্ববঙ্গেও সেই একই ধারাবাহিকতা চলতে চলতে 1946 সালে যেখানে 45% সংখ্যালঘু হিন্দু ছিল, আজকে সেখানে 5% দাঁড়িয়েছে। তো শ্যামাপ্রসাদকে যারা বাংলা ভাগের জন্য দায়ী করেন, তারা প্রকৃতপক্ষেই সঠিক তথ্যটি জানবেন যে শ্যামাপ্রসাদের বাংলা ভাগের ক্ষেত্রে কি ভূমিকা ছিল, কেন তিনি বাংলা ভাগ চেয়েছিলেন। যেখানে ভারত ভাগ অবিসংবাদিত ছিল, ভারত ভাগ নিশ্চিত ছিল, সেই ভারত ভাগ নিশ্চিত থাকা থেকে বাংলাকে যাতে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে না হয়, তার জন্যই তিনি বাঙালি হিন্দুর জন্য একটি হোমল্যান্ড করেছিলেন।
1950 সালের 8 এবং 9 এপ্রিল এবং আগস্ট পর্যন্ত 9 এপ্রিলে যে নেহেরু লিয়াকত চুক্তির উপর আলোচনা হয়েছিল ভারতীয় সংবিধানে, সেখানে এই শ্যামাপ্রসাদ মুখার্জি প্রস্তাব দিয়েছিলেন যে সংখ্যালঘুদের বাঁচাতে হয় বাংলাকে পুরোপুরি ভারতের সঙ্গে যোগ করতে হবে, না হয় বাংলাকে একটি স্বাধীন দেশ করতে হবে, না হয় সমগ্র জনবিন্যাস এক্সচেঞ্জ পপুলেশন করতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা মুসলমান আছে তারা পূর্ব পাকিস্তানে যাবে, আর পূর্ব পাকিস্তানে যত হিন্দু আছে তারা ভারতে আসবে। এই জনবিন্যাস 3টি পথ তিনি দেখিয়েছিলেন, 3টির মাধ্যমে ভারত ভাগের একটি সুসংহত রূপ নেওয়া যেতে পারে, যাতে এই চিরকালীন যন্ত্রণা থেকে ভারত মাতৃকা মুক্তি পায়। কিন্তু নেহেরু লিয়াকত চুক্তির মাধ্যমে শ্যামাপ্রসাদের এই প্রস্তাবকে খণ্ডিত করা হয়েছিল। তাই শ্যামাপ্রসাদ নেহেরুর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে ওনার রাজনীতির জীবনের আলাদা পথ মতাদর্শ দেখিয়েছিলেন। নেহেরুর লিয়াকতের সেই চুক্তির মাধ্যমে শুধুমাত্র একটি চুক্তি হয়েছিল, যাতে বলা হয়েছিল প্রত্যেকটি দেশ তার নিজ নিজ দেশের সংখ্যালঘুদের স্বাধিকার, ধর্মান্তকরণ এবং সম্পদ লুট, নারীদের অপহরণ, শিশুদের হত্যা এগুলো থেকে বিরত রাখার একটি প্রস্তাব পাশ করেছিলেন। কিন্তু সেটা শুধু কাগজে কলমেই প্রস্তাব ছিল, বাস্তবে তা কোনোদিনই পালন হয়নি। এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মতো আরও বাবা সাহেব এবং অন্যান্য নেতৃত্ব তারা জানতেন যে একমাত্রের পথ হচ্ছে জনসংখ্যার বিনিময় করা, অর্থাৎ প্রত্যেক দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া দেশে তার দেশের মানুষকে তাদের ফিরিয়ে নেবে, তাইলে এই সংঘর্ষিতা বজায় থাকবে না। 2 নম্বর হচ্ছে, যদি তা না হয় পুরো দেশটাই একত্রিত করা হোক, যাতে ভাগের বিনিময়ে নারকীয় হত্যা, খুন, ধর্ষণ, যন্ত্রণা থেকে মানুষ মুক্ত পায়। না হয় প্রত্যেকটা দেশকে আলাদা স্বাধীন করা হোক, যেগুলোর মাধ্যমে যে যার জনবিন্যাস পাল্টাতে পারবে। অর্থাৎ হিন্দুরা হিন্দুস্তানে থাকবে, মুসলিমরা মুসলিম স্থান বা পাক বা পবিত্র স্থানে থাকবেন। নেহেরু এবং লিয়াকত চুক্তির মাধ্যমে এটা পুরোপুরি খণ্ডিত করা হয়, যার জন্য শ্যামাপ্রসাদ এর যন্ত্রণা বুঝে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে নতুন দিক দিশা দেখিয়েছিলেন। কাশ্মীরের যে একই পরিস্থিতি হবে তাও তিনি বুঝেছিলেন, এবং সেই জন্য শেষ পর্যন্ত কাশ্মীর ভূমিতেই তার প্রাণ বিসর্জন দিতে হয়েছে। তো বাংলা ভাগের জন্যই কিন্তু আজকে আমরা মাথা উঁচু করে নির্বিঘ্নে রাতে ঘুমোতে পারি। এখনও বলতে পারি শ্যামাপ্রসাদের হিন্দু হোমল্যান্ডে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম হয়তোবা কোনো একভাবে বেঁচে থাকব। ধন্যবাদ।